কিছু অশিক্ষিত লোক বিএনপি করে, কিছু অর্ধশিক্ষিত লোক বিএনপি করে। ইংরেজি বুঝে না, বাংলাও বুঝে না। রিভোল্টের অর্থ হলো বিদ্রোহ, স্বাধীনতা ঘোষণা নয়। দিন খেলাপিদেরকে ভোট দেবেন না, চাঁদাবাজদের ভোট দেবেন না, দুর্নীতিবাজদের ভোট দেবেন না, মাস্তানদের ভোট দেবেন না, যারা ভোট ডাকাতি করে তাদেরকে ভোট দেবেন না, যারা অন্যায়ের পথে চলে তাদেরকে ভোট দেবেন না, যারা আল্লাহ রসুলের পথে চলে তাদেরকে ভোট দিতে হবে। আওয়ামী লীগ যাওয়ার পরে মাঠে কে চাঁদা উঠাচ্ছে? জামাতের শিবিরের ছেলেরা। করণ বাজারে একদিন দাওয়া দেওয়ার পরে 100 টাকা সিম 50 টাকাতে চলে আসছিল। 100 টাকা সিমের দাম ছিল। চাঁদাবাজদেরকে যখন দৌড়ে দিল 50 টাকা সিমের দাম হয়ে গেছে। এমনি জামাতের নাম শুনলে পায়খানা প্রস্রাব করে দেবে। 11 দলের নাম শুনলে তো হুঁশ হারিয়ে যাবে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব লোহাগাড়াতে একটা বক্তব্য রেখেছেন। সেখানে উনি বলেছিলেন যে ডক্টর কর্নেল অলি আহমদ ক্যাপ্টেন অলি আহমদ হিসাবে সর্বপ্রথম বিদ্রোহ করেন। জিয়াউর রহমান তাকে আমি স্বাধীনতা ঘোষণার জন্য রেডিও স্টেশনে নিয়ে যাই। এটা রেকর্ডে আছে, আপনারা ফেসবুকে গেলে এটা পাবেন। ACR অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, বার্ষিক গোপনীয় প্রতিবেদন। এটা জিয়াউর রহমান প্রথম লিখেছিল 1972-তে এই কুমিল্লা ক্যান্টনমেন্টে। তিনি লিখেছেন, ইংরেজিতে বলবো, দিস অফিসার প্লেড দ্য মেইন পার্ট হুইচ এনেবলড 8 Bengal East Bengal Regiment to revolt on the crucial night of 25 March। অর্থাৎ 24, 25 এবং 26 রাত্রে গুরুত্বপূর্ণ সময়ে 8ম বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে এই অফিসার সর্বপ্রথম বিদ্রোহ করে। 8ম বেঙ্গলের দ্বিতীয় সিনিয়র অফিসার তৎকালীন মেজর মীর শওকত আলী, পরবর্তী পর্যায়ে লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী, তিনি লিখেছিলেন, দিস অফিসার অন হিজ ওন ইনিশিয়েটিভ asked জিয়াউর রহমান টু ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। অর্থাৎ এই অফিসারেই তার নিজ উদ্যোগে জিয়াউর রহমানকে বলেছিলেন স্বাধীনতা ঘোষণার জন্য। তাহলে প্রথম বিদ্রোহ কে করল? ক্যাপ্টেন অলি আহমদ। 5 মিনিট পরেই জিয়াউর রহমানকে গুলি করে হত্যা করে কর্ণফুলীতে ফেলায় দেওয়ার কথা। আমার টাইমলি অ্যাকশন, যথাসময়ে পদক্ষেপের কারণে জিয়াউর রহমান আল্লাহর মেহরবানিতে আল্লাহর হুকুমে রক্ষা পেয়ে যান। স্বাধীনতা ঘোষণার ব্যাপারে তাকেই আমি পরামর্শ দিয়েছিলাম। কেন পরামর্শ দিয়েছিলাম? ওনাকে বললাম যে আমরা বিদ্রোহ করেছি চট্টগ্রাম থেকে, বাংলাদেশের মানুষ তো জানবে না কিভাবে বিদ্রোহ করলাম, তাহলে বাকিরা কি করবে? এখানে তো অনেক বেঙ্গল রেজিমেন্ট আছে। 4th বেঙ্গল রেজিমেন্ট ছিল কুমিল্লাতে, তারা ডিপ্লয়েড ছিল ব্রাহ্মণবাড়িয়াতে। 2nd বেঙ্গল ছিল জয়দেবপুরে, 1st বেঙ্গল ছিল যশোরে, 3rd বেঙ্গল রেজিমেন্ট ছিল সাইদপুর ক্যান্টনমেন্টে, রংপুর ক্যান্টনমেন্টে। আমরা যদি সেদিন বিদ্রোহ না করতাম এবং রেডিওতে যদি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না হতো, তাহলে এই বেঙ্গল রেজিমেন্টগুলি আর বিদ্রোহ করতো না এবং পৃথিবীর লোকেরাও জানতো না যে এখানে একটা প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে। কিন্তু এই অশিক্ষিত লোকেরা বিদ্রোহ শব্দটার অর্থও বুঝে না, যার জন্য জামাত আমিরের বিরুদ্ধে কিছু কথা বলছে। তাদেরকে বলবো, লেখাপড়া করো, গুন্ডামি করে দিন চলবে না। এখন বৈজ্ঞানিক যুগ। আমি কেন চলে আসলাম? নিজের হাতে গড়া পার্টিকে ছেড়ে দেখলাম জিয়াউর রহমানের বিএনপি নাই। জিয়াউর রহমানের বিএনপির সময় বাংলাদেশের সেরা লোকগুলি আমরা দলে নিয়েছিলাম। আপনাদের কুমিল্লার সন্তান আজিজুল হক সাহেব, ইংলিশের প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ওনার মতো লোক অ্যাডভাইজার ছিল। কিন্তু জিয়াউর রহমানের মৃত্যুর পরে আস্তে আস্তে অধঃপতনের দিকে যেতে লাগলো। বেগম জিয়ার সময় এসে আমরা কিছু থামাইয়ে দিলাম, কিন্তু 2001 সালের পরের থেকে এই দলটি দুর্নীতিবাজ ব্যবসায়ীদের হাতে চলে যায়
সন্ত্রাসীদের হাতে চলে যায়, অশিক্ষিত লোকদের হাতে চলে যায় এবং ঋণ খেলাপিদের হাতে চলে যায়। এটার আমি প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমার কথা শুনে নাই। তখন আমি চিন্তা করলাম, আমার কথা যখন শুনে নাই, আমাকে এই বিদায় নিতে হবে। আমি তখন পৃথিবীর ইতিহাসে হয় নাই, সাবেক রাষ্ট্রপতি, সাবেক স্পিকার, 6 জন মন্ত্রী, প্রায় 24 জন এমপি, পৃথিবীতে কোনোখানে হয় না এরকম ঘটনা। তাদেরকে নিয়ে বিএনপির বিরুদ্ধে আমরা বিদ্রোহ করে নতুন দল গঠন করেছিলাম। আমাকে মারার জন্য আমার ঘরে 6 জন অস্ত্রধারী লোক আসছিল। আল্লাহর মেহেরবানি, নবীজির দয়া, আমাকে হত্যা করতে পারে নাই। আমার লাইফের উপরে এই যাবৎ 6 বার অ্যাটেম্প নেওয়া হয়েছে, কিন্তু কুত্তাদের গুলিতে আমি কখনো মরব না। আপনাদেরকে অনুরোধ করব, যে দলটা জনগণ প্রত্যাখ্যান করেছে, একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি। এটা প্রত্যাখ্যিত জনদল। যে দলের নেতা বলে আমি দেশে যাব কিনা, এটা আমার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে অন্য বিষয়ের উপরে। অর্থাৎ মোদি সাহেব অনুমতি দিলে আসবে, মোদি সাহেব অনুমতি না দিলে আসবে না। আপনারা কি মোদির গোলাম? তাহলে চিন্তা করতে হবে, বাংলাদেশের লোকজনকে চিন্তা করতে হবে কোন পথে যাবেন। মোদির গোলামি করবেন না বাংলাদেশের জনগণের গোলামি করবেন, এটা চিন্তা করতে হবে। এখানে জামাত ইসলামের বিষয় না, এলডিপির বিষয় না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়। এই প্রথমবার আমরা সুযোগ পেয়েছি। আমিও জামাতে যোগ দিই নাই, জামাত এলডিপিতে যোগ দেয় নাই। আমরা কয়েকটা দেশপ্রেমিক দল, জাতীয়তাবাদী শক্তি একত্র হয়েছি কতগুলি কর্মসূচি হাতে নিয়ে। এই কর্মসূচিগুলি কি? এই কর্মসূচি হচ্ছে, আমরা ন্যায় শাসন প্রতিষ্ঠা করব, সুশাসন প্রতিষ্ঠা করব, টেন্ডারবাজি বন্ধ করব, দুর্নীতি বন্ধ করব, ঋণ খেলাপিদের জেলে আবদ্ধ করে তাদের থেকে ঋণগুলি পরিশোধ করার ব্যবস্থা করব। যেটা সৌদি আরবিয়া করেছিল, সবাইকে হোটেলে আবদ্ধ করে তাদের কাছ থেকে টাকাগুলি উদ্ধার করেছিল। আমাদেরকেও সেই ব্যবস্থা নিতে হবে। কোনো কাকেও ছাড় দেওয়া যাবে না। তাদের বাপের টাকা না, এগুলি হলো জনগণের টাকা। জনগণের টাকা খাবে আর আমরা বসে বসে তামাশা দেখব, এটা হবে না। এটা হলো আমার জীবনের শেষ যুদ্ধ। 87 বছর বয়স। আমি তাহের সাহেবের ডাকে এগিয়ে আসছি বাংলাদেশের জনগণকে বলার জন্য, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না, দেশটাকে বাঁচান। আমরা বুড়া হয়েছি, কিন্তু যুবকদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের 1400 ছেলে আত্মাহুতি দিয়েছে, শাহাদত বরণ করেছে। আপনাদের এলাকার 17 জন ছেলেকে হত্যা করা হয়েছে। তাদের রক্ত কি এমনি বৃথা যাবে? আমি আবারই বলবো, এখানে 11 দলীয় ঐক্য জোটের বিষয় না, এটা হলো বাংলাদেশের অস্তিত্বের বিষয়। মোদির গোলামদেরকে আপনারা ভোট দিয়ে দেশটাকে দিল্লির কাছে বিক্রি করতে পারেন না। আমরা চাই বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা এই দেশ চালাবে, তাহলে একটা দায়বদ্ধতা থাকবে। তাহের সাহেব অত্যন্ত উপযুক্ত লোক, ওনাকেও দীর্ঘদিন থেকে আমি চিনি। আপনাদের স্বপ্রণোদিত হয়ে উনি কেন ভোট চাইবেন? আপনাদের দায়িত্ব হলো ওনাকে ভোট দেওয়া। কারণ ভালো জিনিস এমনি পাওয়া যায় না, ভালো জিনিস ফুটপাতে বিক্রি হয় না। ভালো জিনিস খাওয়ার জন্য পয়সা খরচ করতে হয়, ভালো জায়গায় যাইতে হয়। তাহের সাহেবের মতো একটা লোক যেখানে বাংলাদেশের পুরা এলাকাতে নেতৃত্ব দিচ্ছেন, এটা কি আপনাদের জন্য কম গৌরবের বিষয়? আপনারা ঘরে ঘরে যাবেন, প্রত্যেককে আব্দুল্লাহ তাহেরের মতো অবস্থান নিয়ে সবাইকে বলবেন, শুধু জিতাইলে হবে না, বিপুল ভোটে তাকে জিতাইতে হবে, তাহলে তাকে সম্মানিত করা হবে। বাকি হলো, আপনারা সবাই চান, আমরা যেটা চাই, যার কারণে 11টা দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। অনেক সরকারি কর্মকর্তা যারা ইউনিফর্মে আছে
পুলিশে চাকরি করছে, আনসারে আছে, আর্ম ফোর্সেস, আর্মি, নেভি, এয়ারফোর্স। তারা স্বল্প বেতনে চলাটা খুব কঠিন। তারা কোনো ঘুষ খাইতে পারে না সব জায়গায়। তাই আমি আজকে আব্দুল্লাহ তাহেরকেও অনুরোধ করব এবং ডক্টর শফিকুর রহমান সাহেবকে অনুরোধ করব, তাদের বেতন বৃদ্ধির ব্যাপারে যেন পুনর্বিবেচনা করা হয়। তাহলেই ঘুষ খাওয়াটা বন্ধ হবে, হারাম রোজগার বন্ধ হবে। আমরা শুধু বলবো হারাম রোজগার বন্ধ করেন আর সুযোগ সুবিধা দেব না, এটা তো হয় না। এখন জাতিকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি চান? আপনারা কি দুর্নীতিবাজদেরকে ভোট দেবেন, না যা সুশাসন চায় তাদেরকে ভোট দেবেন? যারা ন্যায় প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে ভোট দেবেন। অনেক দেরি হয়ে গেছে। আমি একটা স্বপ্ন নিয়ে তরুণ ক্যাপ্টেন হিসাবে বিদ্রোহ করেছিলাম, আমার ভাইদেরকে গুলি করে হত্যা করেছিলাম। কি কারণে? কারণ এই এলাকার লোক বঞ্চিত ছিল। 5-10 হাজারের বেশি লোক বিদেশে যাইতে পারে নাই, কারণ রাওয়ালপিন্ডি গিয়ে তাদের পক্ষে ভিসা নেওয়াটা সহজ ছিল না। তখনকার দিনে কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার জন্য কঠিন বিষয় ছিল, অর্থনৈতিকভাবে মানুষ সচ্ছল ছিল না। রাওয়ালপিন্ডি যাওয়ার তো দূরের কথা। ঢাকাতে এমবেসিগুলি হওয়ার কারণে আজকে কোটি লোকের উপরে বিদেশে চাকরি করতেছে। তাদের পয়সার কারণে বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে। আমাদের স্বাধীনতার যুদ্ধ করার পিছনে অনেকগুলি কারণ ছিল, যে আমাদের লোকদের মাধ্যমে বাংলাদেশে আমরা সুশাসন প্রতিষ্ঠা করব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আমরা কিন্তু সেটা নিশ্চিত করতে পারি নাই। তাহের সাহেবদেরকে সাথে নিয়ে, সেটা হলো সুখী সমৃদ্ধশালী সকল ধর্মের জন্য সমান অধিকার নিশ্চিত করে একটা সুন্দর বাংলাদেশ গঠন করা। এটাতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা আল্লাহ আল্লাহ রসুলের পথে চলে তারা অন্য ধর্মের লোককে কোনো ক্ষতি করতে পারে না। তাদের হাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে নিরাপদ। এখানে দাঁড়িপাল্লা, অন্য জায়গায় অন্য মার্কা। সমগ্র জাতিকে অনুরোধ করব, একজন ক্যাপ্টেন ওলি যে প্রথম বিদ্রোহ করেছিল, সেই বিদ্রোহী হিসাবে সঠিক পথে আসেন। 11 দলীয় ঐক্য জোটের প্রার্থীদেরকে ভোট দেন, আমাদেরকে একবার সুযোগ দেন। আমি নিজেও 3 বার মন্ত্রী ছিলাম। হাসিনা 3 বার আমার বিরুদ্ধে দুদকে মামলা করেছিল। আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া, কোনো কিছু পাই নাই। সৎ ব্যক্তিদের শাসন প্রতিষ্ঠা করতে হবে, না হলে বাংলাদেশ কখনো মুক্ত হবে না ভারতের হাত থেকে। ভারত কখনো চায় না বাংলাদেশ এগিয়ে যাক। আমরা কিন্তু ভারতের বিরুদ্ধে না। ভারত যে পলিসি বাংলাদেশের এখানে প্রয়োগ করছে, সেই পলিসির বিরুদ্ধে আমরা। অন্যের কারো ক্ষতি আমরা করতে চাই না। আমরা চাই প্রত্যেকে নিজের নিজের দেশ পরিচালনা করবে, আমরা সবাই সুখে শান্তিতে মানুষ হিসাবে বসবাস করব। আমাদের চাহিদা তো সীমিত, আমরা শান্তি চাই। আমরা তো টাকা চাচ্ছি না। সেই শান্তিটা দিতে পারে জামায়াতের নেতৃত্বে 11 দলীয় ঐক্য জোট। আপনারা কি এটা বিশ্বাস করেন? হাত তো তুলতেছেন মরা মানুষের মতো। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন মনে হয় জীবিত লোকেরা মিটিংয়ে আসছে। এটা জোরে তালি মারেন, দেখি জোরে জোরে মারেন। দুর্নীতিবাজদের পলাইতে হবে, দুর্নীতিবাজদেরকে জেলে দিতে হবে, তারপরে দেশ মুক্ত হবে। আমারও তাড়াহুড়ো আছে, মহেশখালী যেতে হবে আবার। আমি সবশেষে আবার অনুরোধ করব, জাতি, ধর্ম, দল নির্বিশেষে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে বিপুল ভোটে জয়লাভ করাবেন। 11 দলীয় ঐক্য জোটের সব প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠনের জন্য সাহায্য করবেন ইনশাল্লাহ। আমার নবীর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে 11 দলীয় জোটের সরকার গঠিত হবে আগামীতে, অন্য কোনো দলের না। মোদির দলের সরকার গঠন হবে না।
দিল্লির সেবা দাসদের সরকার গঠন হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।